প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের 3য় নাম্বার লেকচার, অর্থাৎ আলোচনার প্রায় শেষ পর্যায়ে। এই লেকচারটা তোমাদের জন্য সবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবা। সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে একটু বোঝার জন্য তোমরা খেয়াল করো যে তোমরা সবচেয়ে মজার ব্যাপারে একটু খেয়াল করো যে তোমরা স্থির পানিতে, পুকুরে বা বিভিন্ন জায়গায় তোমরা যদি বসে থাকো, তাহলে লক্ষ্য করে দেখবা সেই পানির উপর দিয়ে পোকামাকড় হেঁটে হেঁটে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে যেতাম যে আমরা পানির উপর দিয়ে হাঁটতে পারি না, একটা পোকামাকড় পানির উপর দিয়ে হেঁটে যায় কিভাবে? পাগুলো ডেবে যাওয়ার কথা না? ডেবে যাওয়ার কথা কিনা বলো? কিন্তু এটা কেন হেঁটে যায়? আবার তুমি একটু লক্ষ্য করো, যে তুমি দেখো বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, বৃষ্টির ফোঁটা যে পানিগুলো পড়ে, পানিগুলো গোলাকার হয় কেন, মানে পড়ে কেন? তোমাদের মনে কি কোশ্চেন জাগে না যে বৃষ্টির পানির ফোঁটাগুলো গোলাকার হয় কেন বলে, তাই না? আবার পানি যখন বেয়ে যায় দেখো ফুলে ফুলে যাচ্ছে, পানিগুলো যেতে যাচ্ছে না, একত্র হয়ে যাচ্ছে। আমরা গ্রাম দেশে তোমরা দেখছো কিনা জানি না, তোমার পানি যেমন সারে ইরি খেতে পানি দেওয়ার জন্য ড্রেন দিয়ে যখন পানি যায়, তখন পানি ফুলে ফুলে যাচ্ছে, যেতে চায় না। আবার তুমি তোমার গোসলখানার মধ্যে পানি ফেলে দিও শুকনা ফ্লোরে, পানিগুলো যে উঁচু উঁচু হয়ে থাকে, পানি এরকম ফোটা ফোটা হয়ে থাকে, তাই না? এর কারণ কি? এর টোটাল কারণ হচ্ছে পৃষ্ঠটান। তো পৃষ্ঠটান জিনিসটা কি দেখো, এটা একটা তরল তল। ধরো কোন একটা তরল তল, যেই তলে একটা রেখা কল্পনা করা হলো, এরকম একটা রেখা, ধর একটা চুল বা একটা কলম বা যে কোনো একটা ফেলে দিয়েছ পৃষ্ঠের উপরে, সারফেসের উপরে ফেলে দিয়েছ। ধরো এই যে এরকম বলছে, উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্ব বরাবর, খেয়াল করো, উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে কি লম্ব বরাবর। এই যে দেখো লম্ব বরাবর, এটা কি বুঝছো? এটা মানে কিন্তু মনে হচ্ছে এটা তোমার অনুভূমিক, আসলে অনুভূমিক না, লম্ব বরাবর। এই যে এরকম আছে, এই যে পানি যদি থাকে, পানি অর্ধেক ভিতরে অর্ধেক নিচে, এই রেখাগুলো ক্লিয়ার? ঠিক আছে। এখন বলেছে কোন তরল তলে যদি একটি রেখা কল্পনা করা হয়, তাহলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্ব বরাবর এবং স্পর্শক রূপে রেখার উভয় পাশে, দেখো এটা একটা রেখা, ধরো এই যে এই রেখা, তাহলে কি রেখার উভয় পাশে হলো কিনা বলতো? রেখার উভয় পাশে কিন্তু জল লেগে থাকে। আবার এই প্রতি একক দৈর্ঘ্যে যে এরকম দেখো, প্রতি একক দৈর্ঘ্যে লম্ব বরাবর, ঠিক আছে? যে স্পর্শকে উপর ক্রিয়া করে তাকে বলা হয় পৃষ্ঠটান। তাকে কি বলে বলতো? পৃষ্ঠটান, সারফেস টেনশন। পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা বলতো? টি দ্বারা, মনে রাখতে হবে। পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করা হয়, টি ইকুয়াল টু F/2L, এটা মনে রাখবা। বলো স্যার 2L কেন? কারণ একটা পৃষ্ঠের, তুমি খেয়াল করবা, সবসময় যে কোনো পৃষ্ঠের কি দুইটা তল থাকে। যেখানটা ম্যাট বা যে কোনো কিছু নাও আর কি, তল কি দুইটা না? এটা পেজ নাও, পেজে কটা তল? দুইটা না, একটা তল? দুইটা তল, ঠিক আছে। সাবান বুদ্ধদের ক্ষেত্রে সেটা 4টা তল হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। সাবান বুদ্ধদের আমরা একটু বুঝাবো পরে, এখন খেয়াল করো। তাহলে পৃষ্ঠটান টি ইকুয়াল টু F/2L। 2L মানে হচ্ছে কি পৃষ্ঠ দুইটা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। পৃষ্ঠটানের একক কি তোমরা নিজেরাই বলতে পারো। পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার, নট মিটার স্কয়ার, নিউটন পার মিটার। লিখো তাড়াতাড়ি। এখন দেখো এর একক, এসআই একক পরীক্ষা আসছে। ধরো যে পানি পৃষ্ঠটান 72 ইন্টু, যেমন পানির, দেখো এরকম পরীক্ষা আসে অনুধাবন, পানির পৃষ্ঠটান 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? অনেক সময় এই অনুধাবনটা তোমার পরীক্ষায়, তুমি কি করবা? প্রথমে পৃষ্ঠটানের সংখ্যা দিবা, আমি যেভাবে বললাম। এরপরে বলবা যে কোন রেখা কল্পনা করা হলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্ব বরাবর এবং স্পর্শক রূপে রেখার উভয় পাশে 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন বল কি করে, হ্যাঁ, কি প্রযুক্ত হয়। অর্থাৎ কোন একটি তরল তলে 1 মিটার দৈর্ঘ্যের একটি রেখা কল্পনা করা হলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্য লম্ব বরাবর এবং স্পর্শক রূপে রেখার উভয় পাশে, হ্যাঁ, 72 ইন্টু 10 টু দি -3 নিউটন বল কি হয়,
প্রযুক্ত হয়। এটা হচ্ছে পানি পৃষ্ঠটান এত বলতে কি বোঝায়, এই ধরনের অঙ্কগুলো ভালো করে তোমরা পড়বে কোশ্চেন গুলো। অনুধাবন এই ধরনের কোশ্চেন গুলো কি বেশি বেশি আসে, এটা মাথার মধ্যে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো পৃষ্ঠ শক্তি জিনিসটা কি। তোমরা যদি পৃষ্ঠ শক্তি দেখো, পৃষ্ঠ শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়েছে। কি বলতো? ই দ্বারা প্রকাশ করা, ঠিক আছে। ডাব্লিউ বাই ডেল এ, দেখো ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল এ, এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। এখন দেখো ডাব্লিউটা কি, ডাব্লিউ কৃত কাজ। ডাব্লিউটা কি বলতো? কৃত কাজ। আর ডেল এ মানে কি? ক্ষেত্রফলের পার্থক্য। তোমরা একটু আরেকটা জিনিস দেখবা, বিশেষ করে আগের দিনের লোকেরা চা খায় না, তাহলে চা খায় কি ফ্রিজের মধ্যে ঢেলে ঢেলে খায়, দেখছো খেয়াল করে? ফ্রিজে ঢেলে কেন খায়? কারণ ফ্রিজে ঢেলে খাইলে ওই সারফেসটা বেড়ে যায়, পেস্টটা কি বেড়ে যায়, তাড়াতাড়ি কি হয়, ঠান্ডা হয়, তখন তারা মানে ঠান্ডা করে চা খায়। এই জন্য কি স্যার তারা কি বলা হচ্ছে, বিষয়কে আমরা কি বলবো দেখো তো, ডেল এ যদি ইকুয়াল টু 1 মিটার স্কয়ার হয়, তাহলে কি লেখা যায় দেখো তো, ই ইকুয়াল টু কি ডাব্লিউ, বুঝতে পারছো? ইকুয়াল টু কি ডাব্লিউ, বোঝা যায়? তাহলে আমরা বলতে পারি কোন একটি তরল তলের, তবে এখানে একটা কথা আছে, ফিক্সড তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা বলতে হবে। স্থির তাপমাত্রায় কোন একটি তরল তলের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে, স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল তলের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয়, কি বলো, যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয়? পৃষ্ঠ শক্তি। তা কি বলা হয়? পৃষ্ঠ শক্তি। এটা মনে রাখবা। তাহলে পৃষ্ঠ শক্তি সংজ্ঞা বুঝে গেলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি আমার একটা কোশ্চেন এখন, পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক কি? পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে কি সম্পর্ক কি? তোমরা এটা তোমাদের কমেন্ট বক্সে লিখে দিবে। আমরা পরবর্তী লেকচারে তোমাদের নাম বলে দিব, কে কে আনসার করতে পেরেছো। আমরা আশা করব তোমরা সবাই আমাদের এই লেকচার নাম্বার 3 অর্থাৎ ক্লাস নাম্বার 3 ভালো করে দেখবে, উপভোগ করবে এবং কিছু শিখবে এবং এই কোশ্চেনগুলো আনসার করবে, যেটা তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে বলে আমি মনে করি। এখন দেখো পৃষ্ঠটান পৃষ্ঠটানের শক্তির মধ্যে সম্পর্কটা আমরা আনসারটা আগামী ক্লাসে দেব, আর তোমরা এটা আনসার করার চেষ্টা করবে। এখন দেখো আরেকটা খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে পৃষ্ঠটানের আণবিক ব্যাখ্যা। এটা আমরা আসলে বুঝি না, কেন পৃষ্ঠটান কেন তৈরি হয়, ঠিক আছে, সেটা একটু দেখো। দেখো এটা হচ্ছে পৃষ্ঠ টানের আণবিক ব্যাখ্যা। স্যার একটা মজার ব্যাপার দেখো, এটা একটা ধরো একটা পাত্র বা পুকুর বা যে কোনো কিছু ধরো, এটা হচ্ছে পানি ভরপুর, সে কি বুঝতেছো তোমরা সবাই? এখানে পানি ভরপুর মানে কি, ধরো কোন একটা পানির কণা আমরা এইখানে নিলাম, এখানে একটা পানির কণা চিন্তা করলাম, খেয়াল করো, এটা একটা বিভেদ তল আমরা দিয়ে দিলাম, ধরো পি কিউ। এখানে একটা পানির কণা নিলাম ধরো এইখানে, আর এইখানে একটা পানির কণা নিলাম, আর এইখানে একটা পানির কণা নিলাম। পানির কণা এটা ধরো এই কণা, এটা ধরো কি বি কণা, এটা ধরো সি কণা, এটা ধরো কি ডি। চারটা পানির কণা আমরা নিলাম। এর প্রভাব গুলোকে আমরা বিবেচনা, প্রভাব গুলোক মানে বুঝো, মানে এই কণাটার প্রভাবটা কতটুকু এরিয়ার মধ্যে থাকতে পারে সেটাকে আমরা প্রভাব গোলক হিসাবে বিবেচনা করব, ঠিক আছে। প্রভাব গোলক মানে এটা একটা গোলক আমরা অঙ্কন করি এরকম, এটা আমরা একটা গোলক চিন্তা করি, গোলক মানে ব্যাসার্ধটা ঠিক রেখে, এটা আমরা একটা গোলক চিন্তা করি স্যার, হ্যাঁ। আর এইখানে একটা গোলক চিন্তা করি আমরা, এটা খেয়াল করো, এটা আমরা যদি পানির উপরে তো তাহলে আমরা একটু উপরে চিন্তা করি, সুবিধা হবে তোমাদের হিসাবের জন্য, বোঝানোর জন্য। এখানে আমরা চিন্তা করলাম, ঠিক আছে, তাহলে এরকম সেট। স্যার একটু খেয়াল করো, এখানে যে পানি কণাটা আছে না,
দেখো এই কণার বলগুলো কিন্তু এটা কোথায় আছে, তরলের উপরে, এটা আমার দরকারই নাই, দাও দিছি যেহেতু বাদ দিয়ে লাভ না। এটা দেখো এই যে পানির যে গোলকটা আছে না, প্রবাহ গোলকটা, পানির একটা কণা, ওর যে বল আমরা বলতেছি, ওর সাথে পানির কোনো সম্পর্কই নাই। যেন পানির উপরে আমরা একটা পানির ফোঁটা চিন্তা করতেছি, কিন্তু যখন এই পানির কণাটা চিন্তা করো তুমি, এইটুকু, এই যে পানি ফোঁটা যেখানে আছে, এই পানির বলটা নিচে ক্রিয়া করে, এদিকে এই পানির কণাটা এদিকে ক্রিয়া করে, পানির কণার বলটাকে এদিকে ক্রিয়া করে, এদিকে ক্রিয়া করে, এদিকে ক্রিয়া করে, যেহেতু উপরে কোনো পানির কণা একটা প্রভাব আছে, কারণ পানি তো নাই এখানে, এটা পানির কণা, বুঝতেছো কিনা? এখন এইখানে তুমি চিন্তা করো, এখানে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এই বরাবর কি পানির গোলকটা কাজ করতেছে, এদিকে এদিকে কাজ করতেছে, এদিকে কি করে, এদিকে ক্রিয়া করে, কিন্তু এই যে এইটুকু হওয়ার কারণে এইটুকু ক্রিয়া করতে পারে, এইটুকু ক্রিয়া করতে পারে, এইটুকু ক্রিয়া করতে পারে, এইটুকুর কারণে এই যে পানির অণুরা, পানির লব্ধি বলটাকে নিচের দিকে কিনা বলতো পানির অণু, কিন্তু তাহলে একটু খেয়াল করো, আর এইটা এদিকে যে পরিমাণ বল এদিকে কি নিষ্ক্রিয় করে দিচ্ছে, এই কণার এদিকে যে বলটা এদিকে কি হচ্ছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে, এদিকে যে বলটা আছে এদিকটা কি নিষ্ক্রিয় করে দিচ্ছে, এদিকে যে বলটা আছে এদিকে কি হচ্ছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে। তার মানে কি, এই অংশের মধ্যে যেই পানিটুকু আছে, সকল পানির অণুগুলোর ফোর্স লব্ধি বল কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে। এই জন্য এই অংশের পানিগুলোর উপরের পানিগুলো প্রত্যেক কণার মুভমেন্ট নিচের দিকে হওয়ার কারণে এই অংশের পানিগুলো কি মানে একটু ঘনত্ব বেড়ে যাবে, যেমন দুধের স্বর পরে, এরকম পানির উপর অংশের আপনার স্বরের মতো মনে হবে তোমার। এটা পৃষ্ঠের কারণে হয়ে থাকে, কিসের কারণে বলতো, পৃষ্ঠটানের কারণে হয়ে থাকে। এটা হচ্ছে পৃষ্ঠটানের আণবিক ব্যাখ্যা। কেন পানির উপরে তলের ঘনত্ব বেশি দেখা যায়, এবং কেন পানি পোকামাকড় পানির উপর দিয়ে পোকামাকড় হেঁটে যেতে পারে, এর কারণ হচ্ছে তুলনামূলক এই অংশের পানিটুকু কি তোমার ঘনত্ব বেশি, অর্থাৎ পানির মুভমেন্টটা কোন দিকে, নিচের দিকে, লব্ধি বলটা কোন দিকে কাজ করে বলতো, নিচে। এ হচ্ছে কি পানির পৃষ্ঠটা না আণবিক ব্যাখ্যা। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের, ঠিক আছে? বারবার এগুলো দেখবে তাহলে ভালো লাগবে আশা করি। আরো এখন আসো, দুই ধরনের বল আছে, কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। তো বল কটা বলো তো, দুইটা। এক নম্বর হচ্ছে দেখো সংশক্তি বল, আরেকটা বল হচ্ছে আসঞ্জন বল। এটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। লেখো আসঞ্জন বল আর একটা হচ্ছে সংশক্তি বল। তাহলে আসঞ্জন বলা সংশক্তি বল বলতে একটা কথা মনে রাখবা স্যার, মনে রাখার জন্য সহজ পদ্ধতি, স্বয়ং অর্থ কি, স্বয়ং আমি নিজে এই কাজটা করেছি বলে না কথা না, স্বয়ং মানে কি নিজ, সংশক্তি মানে কি নিজ নিজ অণু, আর আসঞ্জন মানে কি ভিন্ন পদার্থের দুটি অণু। একটা কথা মনে রাখবা, তাহলে আর সংশক্তি মানে হচ্ছে একই পদার্থের লিখে নাও, একই পদার্থের ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল। লেখো একই পদার্থের ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল। এবার লেখো, আর আসঞ্জন বল কি, ভিন্ন পদার্থের দুইটি অণুর মধ্যে আকর্ষণ বল, ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে। আর এটা কি একই পদার্থ, যেমন পানির অণু পানির অণু, পারদের অণু পারদের অণু, পানির অণু পানির অণু একই না, পারদের অণু একই না স্যার। এটা হচ্ছে কি সংশক্তি বল। আর আসঞ্জন বলটা কি, ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে আকর্ষণ বল। লেখো ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল।
ভিন্ন পদার্থের অণুগুলো মানে কি স্যার? ধরো কচু পাতা আর কি পানির, কচু পাতা কি একটা পদার্থ, পানি কি আলাদা পদার্থ না? এদের মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে কি আসঞ্জন বল, মনে থাকবে। আম পাতা জাম পাতা এবং পানির মধ্যে আকর্ষণ বল এটা কি আসঞ্জন বল। আর পানির অণু পানির মধ্যে বলটা কি বলতো? সংশক্তি বল। পারদের অণু পারদের মধ্যে বলটা কি বলতো? সংশক্তি বল। আমি ক্লিয়ার? এইখান থেকে তুমি ব্যাখ্যা দিবে যে পরীক্ষায় যে আমরা কোশ্চেনটা করলাম যে কচু পাতা পানি কচু পাতাকে ভিজাতে পারে না, কিন্তু পানি আম পাতা জাম পাতাকে ভিজাতে পারে, ব্যাখ্যা করো। এটা তোমাদের শর্ট একটা কোশ্চেন ভিডিও আমি দিয়ে দিব, শর্ট ভিডিও, ঠিক আছে? তাহলে তোমাদের শুনতে শুনতে কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। যে আমি ইতিমধ্যে তোমাদের অনেক ভিডিও, হ্যাঁ, আমরা সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের আমরা ভিডিওতে আপলোড করেছি, যেটা কি তাপ কি তাপমাত্রা কি পার্থক্য তোমরা করতে পারো না, জগতের তাপীয় মৃত্যু কি হিট ডেট, হ্যাঁ, অপওয়ার্ল্ড, পুরা জগতের তাপীয় মৃত্যু জিনিসটা কি আমরা কিন্তু তোমাদেরকে মোটামুটি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা এগুলো বারবার দেখলে তোমাদের লাভ হবে, ঠিক আছে? এটা মনে রাখবে, তাহলে আশা করি তোমাদের অনেক বেশি উপকার হবে। এরপরে আসো, তাহলে ভিন্ন পদার্থের অনুমত আকর্ষণ বল হচ্ছে কি আসঞ্জন বল, আর একই পদার্থের দুটি ভিন্ন অনুমত আকর্ষণ বল হচ্ছে কি সংশক্তি বল। এখন একটু খেয়াল করেন, যে কোশ্চেন করি যে যেটা তোমার বললাম, তাহলে কচু পাতা পানির পানি কচু পাতায় কেন ভিজাতে পারে না? কারণ একটাই, পানির অণুর আসঞ্জন বলের চেয়ে পানির অণুর মানে পানির অণু সংশক্তি বলের চেয়ে পানির অণু এবং কচু পাতার অণুর আসঞ্জন বল কি কম। কি বলতো? কি বেশি? সংশক্তি বল বেশি। কার বল বেশি? পানির অণুর সংশক্তি বল বেশি। তাহলে পানির সংশক্তি বল, পানি একসাথে থাকবে, একসাথে থাকবে। বনের হরিণ 10টা হরিণ একসাথে, একটা বাঘ, হরিণগুলোর মধ্যে একত্রতা থাকার কারণে কোন হরিণকে তা আলাদা করে নিতে পারছে না, একত্রে। পানির অণু একত্রে, কচু পাতার অণু পানির অণুকে আটকে রাখতে পারে নাই, এই জন্য কি পানি কচু পাতাকে ভিজাতে পারে না। কার বেশি শক্তি? সংশক্তি বল বেশি, কার? পানি। আর আম পাতা জাম পাতা আর পানির অণু ক্ষেত্রে পানির অণু সংশক্তি বলের চেয়ে পানির অণু এবং কি আম পাতা জাম পাতার অণু আসঞ্জন বল কি বেশি। এই জন্য কি পানির কচু পাতাকে ভিজাতে না পারলেও আম পাতা জাম পাতাকে ভিজাতে পারে। শুধু কি তাই? আরো কোশ্চেন আছে তোমাদের। পানি কাঁচকে ভিজাতে পারে, পানি কি করে? কাঁচকে ভিজাতে পারে, কিন্তু পারদ কাঁচকে ভিজাতে পারে না, কেন? ব্যাখ্যা করো। কি এরকম অসংখ্য কোশ্চেন আমরা ব্যাখ্যা করতে পারবো। সব তুমি এখানে ওই তোমার আসঞ্জন বল সংশক্তি বল দিয়ে ব্যাখ্যা করতে পারবো। এখানে আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, ওইটা দিয়েও ব্যাখ্যা করে, সেটা স্পর্শ কোণ। লেখে নাও, স্পর্শ কোণটা একটু খেয়াল করো। এই স্পর্শ কোণের কারণেও কি ব্যাখ্যা করা যায় না। দেখো, ধরো তোমার এরকম একটা আমি একটা পানির ফোঁটা দিয়ে দিলাম, এখানে ধরো একটা পানির ফোঁটা, আর এটা হচ্ছে পারদের ফোঁটা। এটা কি বলতো? পানির ফোঁটা না পারদের ফোঁটা? নাকি পারদের ফোঁটা? তাহলে আমরা কোনটা যদি একটু চিন্তা করি, তাহলে দেখো এই যে এই কোণটা হচ্ছে তোমার, দেখো এই কোণটা স্পর্শ কোণ, ঠিক আছে? এই কোণটা হচ্ছে থিটা, থিটা আর কি লেস দেন 90 ডিগ্রি। 90 চেয়ে বড় না ছোট বলো তো? থিটা মানটা 90 চেয়ে অবশ্যই কি ছোট। আবার তোমার যদি আমরা কি করি, পারদেরটা দেখাই, দেখো তো এই যে পারদ স্পর্শ কোণ, তাহলে এই যে এই কোণটা কি বলতো? থিটা প্রাইম যদি বলি, তাহলে অবশ্যই কি ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে এটা কি কোণ? সূক্ষ্ম কোণ। এটা কি কোণ বলতো? স্থূল কোণ। এটা কি কোণ বলো? 90 ডিগ্রি চেয়ে বড় কোণ কি স্থূল কোণ, আর 90 চেয়ে কম হলে কি বলতো? সূক্ষ্ম কোণ। বোঝা গেছে কিনা? ঠিক আছে। তাহলে দেখো যে কচু পাতার ক্ষেত্রে কি কোণ বলতো?
স্পর্শকোণ কি স্থূলকোণ, কি কোণ বলতো? স্পর্শকোণ কি স্থূলকোণ, এই জন্য বিজে না। আম পাতা জাম্পা ক্ষেত্রে স্পর্শকোণটা কি বলতো? সূক্ষ্মকোণ, এই জন্য বিজে। তাহলে আসঞ্জন বল সংশক্তি বল দিয়ে তোমরা ব্যাখ্যা দিতে পারবা, আবার কি সেখানে স্পর্শকোণ দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমাদের আমার এই সুন্দর কোশ্চেন গুলো আনসার দেওয়া তোমার জন্য সহজ হয়ে যায় বলে আমি মনে করি। ঠিক আছে, এরপরে দেখো আমরা তোমার যে অংশটা দেখাবো সেটা হচ্ছে দেখো পারদ এবং পানির ক্ষেত্রে আমরা একটু নলের দিকে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো দেখো পানির ক্ষেত্রে স্পর্শকোণটা কিভাবে কাজ করে স্যার। এটা একটা পাত্র, ধরো পানির পাত্র স্যার, এই এদিকে খেয়াল করো সবাই, পানির পাত্র স্যার, তুমি কি করেছো? একটা নল ঢুকাই দিয়েছো। কি নল? কাঁচ নল। ঠিক আছে, কাঁচ নলে পানি যদি দেখো, তুমি খেয়াল করে দেখবা পানিগুলো এইরকম উপরে উঠে যায়, অবতল আকৃতি। এই কাঁচ নলে উপরে বুলেট দেখছো না তোমরা? তোমরা কেমিস্ট্রি ল্যাবে বুলেট দেখছো না? বুলেট এবার ধরে ধরে কি করো তোমরা? ইয়ে ওঠাও, এবার ধরলে পানি উপরে উঠে কেন? এই এই পৃষ্ঠটানের কারণে পানি উপরে উঠে যায়। ঠিক আছে, তারপরে দেখো এই যে পানিগুলো উপরে উঠে যাচ্ছে, এই যে এরকম অবতল আকৃতি হয়েছে কিনা বলো তো? এটা তরলের উচ্চতা উপরে উঠে যায়, তরল কি উপরে, কারণ কি? এই যে কোনটা চিন্তা করো স্যার, এই কোনটা কি কোণ বলো তো? এই যে কোনটা কি কোণ বলো তো? থিটাটা কি ইজ গ্রেটার দেন লেস দেন কি 90 ডিগ্রি। কি কোণ? সূক্ষ্মকোণ না স্থূলকোণ বলো তো? অবশ্যই সূক্ষ্মকোণ। ঠিক আছে স্যার, এই যেটা তুমি দেখো সব জায়গায় এই স্পর্শকোণটা দেখো কি বলো তো? অবশ্যই 90 চেয়ে কম। এই দেখো স্পর্শনটা কি 90 চেয়ে, থিটার মানটা কি থিটার মানটা লেস দেন 90 ডিগ্রি। কি কোণ বলো? সূক্ষ্মকোণ। কি কোণ বলো? সূক্ষ্মকোণ। আর যদি আমরা পারদ নেই, একই পাত্রে ধরো আমরা আবার পারদ নিলাম, পাশাপাশি একটা পাত্র নিলাম, এই যে পারদ যদি আমরা নেই, তাহলে তুমি একটু লক্ষ্য করে দাও পারদ গুলো এই যে এরকম পারদ ভর্তি আছে, যে পারদ ভর্তি থাকে তুমি লক্ষ্য করে দাও পারদ গুলো এই যে এরকম হয়ে যাচ্ছে। পারদের হয় অবনমন, কি হয় বলতো? নিচে নেমে যাবে। পারদ কোথায় নেমে যাবে? নিচে। স্পর্শকোণটা দেখো স্যার, এই যে এই কোণটা আঁকো, তুমি এই যে এই কোণটা আঁকো, এই যে দেখো এই যে 90 চেয়ে বড় না ছোট বলো তো? 90 চেয়ে বড়। এই যে এই কোণটা আঁকো তুমি, এই যে এই কোণটা আঁকো, এটা কি 90 চেয়ে বড় না স্যার? অবশ্যই থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে কি বড়। বোঝা গেছে কিনা? তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে দেখো যে পারদের ক্ষেত্রে স্পর্শকোণটা হচ্ছে 90 চেয়ে বড়, আর পানির ক্ষেত্রে স্পর্শকোণটা কি বলতো? 90 চেয়ে ছোট। তাহলে আমরা লক্ষ্য করে দেখেছি পারদ সে নিচে কেন গোলাকার হয়ে যায়? তার পৃষ্ঠটান অনেক বেশি, তার স্পর্শকোণটা হচ্ছে কি কোণ? স্থূলকোণ। এই জন্য সে নিচেদের মধ্যে কি তারা গোলাকার হয়ে যায়। আবার পানির ক্ষেত্রে কি স্পর্শকোণটা কি বলতো? কি কোণ বলতো? এখানে সূক্ষ্মকোণ। ঠিক আছে, আমরা এই ব্যাখ্যাগুলো দিতে পারবো। এবার একটু লক্ষ্য করো স্যার, এই তরলে যে পানি উপরে উঠে গেছে, তাহলে তোমরা একটু ব্যাখ্যা যদি করো তাহলে দেখো এদিকে পানির একটা অংশ উপরে উঠে যাচ্ছে, আবার দেখো এই বরাবর যে একটা বল চিন্তা করি তাহলে দেখাতো এই যে থিটা উপরে উঠছে, তাহলে স্যার এই যে এটা হচ্ছে এফ, দেখো টি উপরের দিকে, দেখো তাহলে উপরের দিকে কাজ করতেছে কিন্তু পানি, কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু আর উপরে ওঠে না। একটা নির্দিষ্ট সময় কি পানি উপরে উঠতে পারে? কেন একটা নির্দিষ্ট পানি উপরে উঠতে পারে না? তার মূল কারণটা তোমাকে একটু এখন বুঝতে হবে। দেখো তাহলে এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে টি সাইন থিটা স্যার, আর এটা কি বলতো? টি কস থিটা। টি সাইন থিটা কি? টি কস থিটা। আবার এই পক্ষ স্যার খেয়াল করো একই কথা, তাহলে এটা যদি আমরা স্পর্শকোণটা দেখাই তাহলে এটা কি বলতো? টি সাইন থিটা, কি বলতো? টি কস থিটা কিনা স্যার বলো? কেন? দেখো পানি যখন উপরে উঠে তখন পানি কি করে? এই কাচের তলটাকে এদিকে বাধা দিচ্ছে, কাচের তল তাকে বাধা দিচ্ছে, তাহলে সাইন থিটা কাচের তলকে কি নিষ্ক্রিয় করে দিচ্ছে।
কিন্তু উপরে যখন পানি উঠে টি কস থিটা ফোর্স নিয়ে এইটাকে বাধা দেয় কে? কেউ বাধা দেয় না, এই জন্য পানি উপরে উঠতেছে। কিন্তু এই টি কস থিটাকেও বাধা দেয় কে বলতো? পানির ওজন। কে বাধা দেয়? পানির ওজন। পানির ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। আর টি কস থিটা কাজ করে কোন দিকে? উপরের দিকে। এবার ক্লিয়ার কিনা দেখো, রো, তাহলে এখানে এইচ আছে না, এই যে দেখো এইচ রো জি আর, এই আরটা আমরা নেগলেক্ট করব, ঠিক আছে? দেখো কখন নেগলেক্ট করব? যদি এভাবে লিখবো আমরা, যখন এইচ ভেরি ভেরি ইজ গ্রেটার দ্যান আর হবে, তখন আরটাকে আমরা কি নেগলেক্ট করবো। কেন নেগলেক্ট করবো? ওই যে আমরা বললাম পানি উদাহরণ তো একটু আছে, আবার নলটা এত চিকন, আবার ওকে 3 দিয়ে ভাগ করলে ওই হিসাবে আসবে, এই জন্য নেগলেক্ট করবো। এরপর আবার বলছে স্পর্শকোণ যদি ক্ষুদ্র হয়, স্পর্শকোণ যদি ক্ষুদ্র হয়, জিরো কাছাকাছি, cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান কত জানো না? কাছাকাছি না? তাহলে যদি থিটার মান 0 কাছাকাছি ক্ষুদ্র হয়, তখন আমরা cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি? 1 বলতে পারি, মনে রাখবা। তখন সমীকরণটা আমরা পাবো টি ইকুয়াল টু আর এস রো জি বাই 2। এই 3 প্রকার সমীকরণ তোমার পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ তোমার এমসিকিউ সিকিউর জন্য এই 3 প্রকার সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা যে অংশটা দেখাবো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুমি অনেক বড় একটা ফোঁটা, পানির ফোঁটা, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ লক্ষ ফোঁটা পরিণত করবে কিভাবে? কিন্তু কাজ, অনেকগুলো ফোঁটাকে তুমি কি একত্র করে কি একটা বড় পানির ফোঁটায় পরিণত করবে, কৃতকাজ। এটাই বলা হচ্ছে, দেখো পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তনে কৃতকাজ। পরিবর্তন মানে কি? ছোট হতে পারে, বড় হতে পারে। একটা বড় ফোঁটাকে কিভাবে তুমি তৈরি করবে? ছোট ফোঁটায় পরিণত করবে। একটা ছোট ফোঁটাকে কিভাবে কি বড় ফোঁটায় পরিণত করবে? এই ধরনের সমীকরণগুলো আমরা এখানে দেখাবো। দেখো, ধরো একটা কথা তোমরা মনে রাখবা, এই ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো? ডেল এ ইন্টু টি। ডেল এ মানে কি? ক্ষেত্রফল, এর পার্থক্য। আর টি মানে কি বলতো? পৃষ্ঠ টান, সারফেস টেনশন। কি? পৃষ্ঠ টান। তাহলে ডেল এ মানে কি? সবসময় পানি, তরল পদার্থ, এগুলো কোন আকার থাকে? কোন পদার্থ কিসের মতো থাকে? গোলাকার হয়ে থাকে। কিসের মতো? মানে গোলকের মতো, স্যার। তাহলে আমরা যদি এরকম বলি যে ধরো তোমার 1 লক্ষ ফোঁটাকে তুমি একত্র করে একটা ফোঁটা বানাবা, অথবা একটা ফোঁটাকে ভেঙে কি তুমি 1 লক্ষ ফোঁটা বানাবা, 10 লক্ষ ফোঁটা বানাবা, তোমাদের ইচ্ছা। সেক্ষেত্রে কিভাবে তুমি কাজটা করো? সেটা হচ্ছে এরকম, দেখো স্যার, 4 পাই, দেখো এন আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু টি। এখানে স্মল আর লেখো, স্মল আর ছোট ফোঁটার ব্যাসার্ধ, ক্যাপিটাল আর বড় ফোঁটার ব্যাসার্ধ। টি পৃষ্ঠ তোমরা জানো, আর এন হচ্ছে ছোট ফোঁটার সংখ্যা। এন কি? ছোট ফোঁটার সংখ্যা। এখন কথা হলো যে তুমি কিভাবে এটা করবে, স্যার। দুইটা ঘটনা মনে রাখবা, যে একটা হচ্ছে তোমার ছোট ফোঁটাকে ভেঙে যদি বড় ফোঁটায় পরিণত করে, এটা এই সমীকরণ কি বলতো? এটা এখানে নোট লিখে নাও, ছোট ফোঁটাকে একত্রিত করে বড় ফোঁটায় পরিণত করতে কৃত কাজ। আর বড় ফোঁটাকে ছোট ফোঁটায় পরিণত করতে কৃত কাজ কি হবে? উল্টাটা দেখো, ডাব্লিউ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার মাইনাস এন আর স্কয়ার ইন্টু টি। এটা হচ্ছে বড় ফোঁটাকে ছোট ফোঁটায় পরিণত করতে কৃত কাজ। দেখো ঠিক আছে কিনা? ছোট ফোঁটাকে বড় ফোঁটায় পরিণত করতে কৃত কাজ। তাহলে আমরা সূত্রটাকে, একটা মূল কথা কি,
আমরা মাইনাস রাখবো না, যদি আমরা কি এই মানটা যেন মাইনাস না আসে, সেই জন্য আসলে এই কাজ। ঠিক আছে, আসলে কখন বেশি শক্তি ব্যয় হবে? বড়কে ছোট বানাতে বেশি শক্তি ব্যয় হয়। কেন? তোমরা মনে করো 5 জন বন্ধু একসাথে মেসে খাচ্ছ। এখন একজন বন্ধু যদি কি তোমার বাসায় চলে আসে মেহমান হিসাবে, 5 জনের খাবার দেখে একজন খাবার হবে না, মিলেমিশে খেতে পারবে না। কিন্তু যে 5 জন বন্ধু আলাদা 5টা মেসে থাকো, সবসময় খাবার অতিরিক্ত থাকবে, কারণ 5টা হাঁড়িতে পাক করা লাগবে তো নাকি? ঠিক এরকম অনেক ছোট ওটাকে যে একত্র করো বড় ওটায়, তাহলে কি তো শক্তি কম লাগবে, কিন্তু বড় ওটাকে ভেঙে ছোট বড় পরিণত করতে শক্তি বেশি লাগবে। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার মূল যে থিমটা সেটা হচ্ছে তোমার স্মল আর এর মান দেওয়া থাকবে, ক্যাপিটাল আর মান তোমার বের করতে হবে, অথবা ক্যাপিটাল আর এর মান দেওয়া থাকবে, স্মল আর এর মান বের করে। কিভাবে বের করবা সেই পদ্ধতি একটু জেনে নাও। সর্বদা সকল সময়ে আয়তন সমান। কি সমান বলো তো? ভলিউম ইজ ইকুয়াল অলওয়েজ। ধরো একটা বড় ফোটার আয়তন ইকুয়াল টু 1 লক্ষ ছোট ফোটার আয়তন। যদি একটা ব্যাংকে কি 1 লক্ষ ফোটা তৈরি করো, সব সমান রাখবা। এই যেটা n 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। সর্বদা তুমি এটা মনে রাখবা, আয়তন অলওয়েজ কি ইকুয়াল। আয়তন কি অলওয়েজ ইকুয়াল। এক্ষেত্রে তোমার আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কি দেখো, অনেক সময় বলে তাপমাত্রা উৎপন্ন হবে কিনা। তুমি এখানে কি বেরিত শক্তি ডাব্লিউ বাড়ি করেছ, তখন তুমি লিখবা ডাব্লিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। অনেক পরীক্ষা আসছে, দেখা যাবে অনেকবার বোর্ডে আসছে এটা। তখন ডেল থিটা মানে কি, এই যে তাপমাত্রার পার্থক্য নির্ণয় সম্ভব কিনা। আগে কত ছিল, ওটা ভেঙে ফেলেছে, এখন তাপমাত্রা কত এটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে মানটা কি লিখবো, এম মানে কি বি রো এস। দেখো ডাব্লিউ বাই বি রো এস, ডাব্লিউ বাই বি রো এস। এখানে একটু খেয়াল করো স্যার, ভি কি আয়তন, বড় ফোটার আয়তন। কার আয়তন বলো তো? বড় ফোটার আয়তন। রোটা কি ঘনত্ব, ফ্লুইড যে ফ্লুইড ব্যবহার করে সেটা ঘনত্ব। আমরা নর্মালি পানি বলে থাকি, তাহলে পানির ঘনত্ব কত বলতো? 1000। আর 4200 কি পানির আপেক্ষিক তাপ। পানি আপেক্ষিক তাপ কত? 4200, তাই না? তাহলে এই মানটা তো বসাই, কি পরিমাণ কাজ তুমি পেয়ে গেছে ডাব্লিউ, ব্যয়িত শক্তি, তাহলে এখানে 4200 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম দেখো, যে কি পরিমাণ তাপমাত্রা পার্থক্য সেটা আমরা বের করতে পারবো। পরীক্ষা এগুলো অনেক ধরনের কি পরীক্ষায় আসে। আমরা আশা করব তোমরা খুব ভালো করে কি ক্লাসটা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আমরা ক্লাসটা নিয়েছি এটা তোমরা ভালো করে উপভোগ করো, এবং কোনো ধরনের কোনো কোশ্চেন যদি থাকে তোমরা কমেন্টস বক্সে লিখো। এবং তোমাদের আমি যে একটা কোশ্চেন করেছি তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, বারবার দেখো। তোমার যদি একটু উপকার হয় তাহলে আমার আজকের ক্লাস নেওয়া সার্থক হবে বলে আমি মনে করি। যদি তোমাদের একটু উপকার হয় তাহলে তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এবং নিজেরা সাবস্ক্রাইব করে রাখো, এবং নোটিফিকেশন অল ক্লিক করে রাখো। সাবস্ক্রাইবে ক্লিক করে ধরে রাখলে নোটিফিকেশন অল, ওইখানে ক্লিক করে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব তোমরা পেয়ে যাবা। সুখবর হলো তোমাদের জন্য আমি নবম এবং দশম শ্রেণীর ক্লাস আমরা দিয়েছি। তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে তোমরা শেয়ার করে দিয়ে দিবা। নবম দশম শ্রেণীর প্রতিটা অধ্যায় আমি প্রতি সপ্তাহে কমপক্ষে একটা অধ্যায় করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এতে করে সবারই উপকার হবে। আজকে আমরা এই বলে কথা শেষ, ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।